আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিমুল মেমোরিয়াল নসাদ স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর কৃষি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আমি সাবরিনা আইডিন সাথী, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা। আমাদের আজকের পাঠের বিষয় পারিবারিক খামার, এটা হচ্ছে অধ্যায় 7। এখন আমরা শুরুতেই দেখে নিই এই ক্লাস শেষে আমরা কি কি শিখবো। 7ম অধ্যায়ে গতদিন আমরা প্রথম কয়েকটা পরিচ্ছেদ পড়েছিলাম, আজকে যে বাকি পরিচ্ছেদগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিখন ফলে তোমরা কি দেখতে পাচ্ছ যে আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি। দেখো, পারিবারিক দুগ্ধ খামার গঠনের জন্য প্রয়োজনীয় উপকরণ গণনা করতে পারবে, দুগ্ধ দহন ও সংরক্ষণের সনাতন ও আধুনিক পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, পারিবারিক খামারের তথ্য লিপিবদ্ধ করার পদ্ধতি ও প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে, খামারের উৎপাদনের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ পদ্ধতি বর্ণনা করতে পারবে। আজকে ক্লাস শেষে এই জিনিসগুলো তোমরা শিখবে। এখন আমরা দেখে নিই যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা দেখতে পাচ্ছি কি পারিবারিক দুগ্ধ খামার গঠনের জন্য প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে আলোচনা, দুগ্ধ দহন ও সংরক্ষণের সনাতন ও আধুনিক পদ্ধতি আলোচনা, পারিবারিক খামারের তথ্য লিপিবদ্ধ করার পদ্ধতি ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা, খামারের উৎপাদনের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ পদ্ধতি আলোচনা। আমরা গত যে ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু আমরা পারিবারিক খামার সম্পর্কে পড়েছিলাম। সেই পারিবারিক খামারের অন্তর্ভুক্ত হচ্ছে পারিবারিক দুগ্ধ খামার। তো আজকে আমরা এই পারিবারিক দুগ্ধ খামার সম্পর্কে জানবো। তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, ছবি দেখে অলরেডি বুঝতে পারছো যে পারিবারিক দুগ্ধ খামারটা কেমন হতে পারে। পারিবারিক দুগ্ধ খামার হচ্ছে এমন একটা খামার যেখানে কি হবে, আমাদের হচ্ছে নিজ বাড়িতে নিজস্ব পরিবেশে বাণিজ্যিক ভিত্তিতে যে খামারগুলো করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি পারিবারিক দুগ্ধ খামার। এখানে দেখা যাচ্ছে যে নরমালি একটা দুইটা যদি গরু থাকে সেটাকে আমরা কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে ধরবো না। যখন দেখা যাবে যে 2 থেকে 5টা বা তার অধিক থাকবে তখন আমরা সেটাকে কি ধরবো, সেটাকে আমরা বাণিজ্যিক খামার হিসেবে ধরবো। তো পারিবারিক দুগ্ধ খামারে এই দুধ যেটা আছে, দুধের আমরা জানি যে দুধ একটা হচ্ছে আদর্শ খাবার যেখানে ভিটামিন সহ অন্যান্য যে খনিজ উপাদান আছে সবকিছুই বিদ্যমান রয়েছে। তো এই যে দুগ্ধ খামার আমরা নিয়ে আলোচনা করব, তার আগে তোমরা তো এখানে যে ছবিটা দেখলে সেখানে দেখতে পেলে যে দুগ্ধ খামারে মোটামুটি এখানে অনেকগুলো গরু রয়েছে। আর একটা দুগ্ধ খামার করতে গেলে দুগ্ধ খামারটা সাধারণত যে গোশালা থাকবে, মানে গরু যেখানে থাকবে সেটা কি হবে, সেটা মোটামুটি আমাদের যে বাসস্থানটা রয়েছে সেখান থেকে একটু দূরে থাকতে হবে। কারণ যেগুলো মল মূত্র সহ অন্যান্য যে খাদ্য উচ্ছিষ্টাংশ আছে এগুলো কিন্তু মানে গন্ধটা এটা হচ্ছে বাড়িতে যেহেতু আসতে পারে, মোটামুটি একটু দূরে দিতে হবে। এবং যেখানে দিই না কেন সেখানে যাতে গরুর যে খাবার থেকে শুরু করে পানি সেটা যাতে পর্যাপ্ত ব্যবস্থা থাকে, কোনো অসুবিধা না হয়। এবং যে পানি নিষ্কাশন হবে, আমি হয়তো গোশালাটা পরিষ্কার করব, পরিষ্কার করার পরে সেই পানিটা যাতে নিষ্কাশিত হয়ে যায় সেই ব্যবস্থাটা কিন্তু থাকতে হবে। আর এটা অবশ্যই আলো বাতাসের সাথে যথেষ্ট থাকে সেই ব্যবস্থাটাও থাকতে হবে। তাহলে আমি যখন একটা গো খামার করবো তখন কিন্তু আমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে জায়গাটা হচ্ছে যাতে আবার বৃষ্টির পানিতে ডুবে না যায়, এরকম না হয়, উঁচু হতে হবে, খোলামেলা হতে হবে। আর খাবার আর পানি যাতে প্রয়োজনীয় ব্যবস্থা থাকে সেই দিকটা আমার খেয়াল রেখে একটা গো খামার যেটা আছে সেটা নির্মাণ করতে হবে। এখন দেখো, পারিবারিক দুগ্ধ খামার গঠনের জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো দরকার, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পারিবারিক দুগ্ধ খামারের জন্য প্রথমে কিন্তু মূলধন লাগবে। মূলধন ছাড়া আমি কিন্তু একটা খামার গঠন করতে পারবো না, সেটা দুগ্ধ খামার হোক বা অন্য কোনো খামার হোক। আমার কি লাগবে, মূলধন লাগবে, মানে পুঁজি লাগবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি খামারের জন্য ভূমি বা জমি লাগবে। আমি যে একটা খামার করবো সেটা আমরা যেখানে আমার গোশালাটা হবে বা আমার হচ্ছে গরু এগুলো রাখা হবে সেই জন্য কিন্তু আমার একটা নির্দিষ্ট পরিমাণ জমি প্রয়োজন রয়েছে। অনেক সময় বাড়ির যে সাথে যে অনেকে গ্রামের বাড়িতে যে বান্ধা থাকে অনেক সময় দেখা যাচ্ছে সেখানে হয়তো 2-3টা গরু থাকে, রাখতে পারছে। বা যখন আমি হচ্ছে একটা খামার করবো, আমার গরুর সংখ্যাটা মোটামুটি দেখা যাচ্ছে 5-এর অধিক হয়ে যাচ্ছে, আমার কিন্তু গরুর জন্য একটা আলাদা জায়গা অবশ্যই লাগবে। তাহলে এই দেখলাম যে ভূমি বা জমি লাগবে, ভালো জাতের গাভী লাগবে। আমি যেহেতু বাণিজ্যিক ভিত্তিতে আমি হচ্ছে দুধ উৎপাদন করতে চাচ্ছি এবং বিক্রয় করব, যেহেতু বাণিজ্যের ব্যাপারটা জড়িত, তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে ভালো জাতের গাভী কি করতে হবে, গাভী হচ্ছে লালন পালন করতে হবে। এমনি নর্মালি যেগুলো দেশীয় জাতের আছে সেগুলোতে কি হয়, সেগুলোতে দেখা যায় দুধের পরিমাণ যেটা আছে সেটা দেখা যায় হয়তো সর্বাধিক হচ্ছে 2-3 লিটার পর্যন্ত হতে পারে, এর বেশি কিন্তু দুধ হয় না। আর আমরা যখন ক্লাস করেছিলাম তখন তোমাদের গরুর কিছু জাতের কথা বলেছিলাম, যেমন ফ্রিজিয়ান আছে, হলস্টেইন আছে। এগুলো জাতে কি হয়, এগুলো দেখা যাচ্ছে 15 থেকে 20 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। তো ভালো জাতের গাভী আমার কিন্তু লাগবে। তারপর গোশালা নির্মাণ সামগ্রী দেখতে পাচ্ছি, উন্নত খাদ্যের পানির পাত্র। এই যে গোশালা যে আমি নির্মাণ করবো সেটা এখন আমার যদি কনক্রিটের হয় বা ইটের হয় সেটা জন্য সেই নির্মাণ সামগ্রী লাগবে। যদি
ছনের হয় বা মাটির হয়, সেই ক্ষেত্রেও আমার সেটা কি লাগবে, নির্মাণ সামগ্রী লাগবে। আবার এই যে গরুকে যে রাখবো আমরা, গরুর খাবার পাত্র থেকে শুরু করে পানির যে ব্যবস্থা করা হবে, সেই পানি দেওয়া, খাবার দেওয়ার যে পাত্র, এগুলো কিন্তু কি হবে, এগুলো আমার কিন্তু এই যে প্রয়োজনীয় যে উপকরণ আছে সেগুলোর মধ্যে পড়বে। এরপর আমরা দেখতে পাচ্ছি কি যে ঘাস কাটা চপিং মেশিন। এই যে গরুকে যে ঘাস খাওয়ানো হবে সেটা দেখা যাচ্ছে যে আগে কি করা হতো, কাছে দিয়ে হয়তো হাতে কাটা হতো। যেহেতু আমার যখন গরুর সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে আর আমি যদি ওই হাতে কেটে ঘাস নিয়ে আসতে যাই, এতে করে কিন্তু আমার সময়েরও অপচয় হবে, প্লাস কি হবে, আমার শ্রমটাও বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে এই যে ঘাস কাটার যে মেশিন আছে সেটা ব্যবহার করলে কি হবে, আমার পরিশ্রম কম হবে, আবার সময়টা সাশ্রয় হবে। এরপরে আমরা দেখছি ফিড ট্রলি, খামারের বিভিন্ন যন্ত্রপাতি আর প্রাথমিক চিকিৎসার কিছু সরঞ্জামাদি। নর্মালি আমরা কিন্তু দেখা যাচ্ছে যে গরুর কোনো সমস্যা দেখা দিল সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কি করবো না, ভেটেরিনারি চিকিৎসকের কাছে সাধারণত সবাই চলে যায় না। কি করে, প্রাথমিকভাবে বাড়িতে যে চিকিৎসাগুলো দেওয়া যায়, আমার যদি প্রাথমিক চিকিৎসার কিছু সরঞ্জাম থাকে যেটা দিয়ে আমি হচ্ছে নর্মাল কিছু অসুখ বিসুখ বা সমস্যা দেখা দিল গরুর, সেই ক্ষেত্রে কি করতে পারবো, আমি গাভীকে চিকিৎসা দিতে পারবো, সেই ব্যবস্থাটা একজন খামারে কিন্তু থাকতে হবে। তাহলে যে প্রয়োজনীয় উপকরণের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখলাম, আমার একটা দুগ্ধ খামার গঠন করতে হলে প্রথমে কিন্তু আমার এই জিনিসগুলোর কথা মাথায় রাখতে হবে। আমি ঘাস কাটা যে চপিং মেশিনের কথা বললাম, এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটা দিয়ে সাধারণত কি করা হয়, ঘাস কাটা হয়। এখন দেখো আমাদের টপিকের মধ্যে আছে দুগ্ধ দহন আর দুগ্ধ দহনের ধাপ। এখন এই যে দুগ্ধ দহনটা কাকে বলছি আমরা, দুগ্ধ দহন হচ্ছে গাভীর ওলান থেকে যে দুধ সংগ্রহ করা হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি দুগ্ধ দহন। তাহলে তোমাদের যদি সংজ্ঞা আসে, দেখা যাচ্ছে হয়তো ক খ জ্ঞানগুলোকে সাধারণত এই প্রশ্নটা আসবে যে দুগ্ধ দহন কি, তখন তোমাদের বলতে হবে যে গাভীর ওলান থেকে দুধ সংগ্রহের যে প্রক্রিয়া সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি দুগ্ধ দহন। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু ধাপ রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি দুগ্ধ দহনের সময়। এই যে গরুর ওলান থেকে দুধ সংগ্রহ করবে, এটা একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। দিনে আমি চাইলে যখন তখন কিন্তু দুধ সংগ্রহ করতে পারবো না, আমাকে দিনে সর্বোচ্চ 2 থেকে 3 বার দুধ সংগ্রহ করা যাবে। তবে 12 ঘন্টা বিরতিতে যদি আমি দুধ সংগ্রহ করি সেটা অনেক বেশি বেটার হয়, কারণ এতে করে কি হয়, গাভীর কাছ থেকে ওলান থেকে সর্বোচ্চ পরিমাণ দুধ সংগ্রহ করা যায়। আর যে ব্যক্তি হচ্ছে দুধটা সংগ্রহ করবে, চেষ্টা করতে হবে সেই ব্যক্তিটাই যেন প্রতিদিন দুধটা সংগ্রহ করে, আর একটা নির্দিষ্ট সময় করতে হবে। দেখা গেল একদিন হয়তো আমি 9টার দিকে করছি, আর একদিন 12টার দিকে করছি, মানে দিনের শুরু যে হচ্ছে দুগ্ধ দহনটা আছে সেটা কিন্তু করা যাবে না। আমাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট সময় ফিক্স করে রাখতে হবে। দিনে যদি আমি 2 বার হচ্ছে দুধ সংগ্রহ করি, আমাকে সেই কি করতে হবে, সেই 2 বারই আমাকে একটা নির্দিষ্ট সময় মেনটেন করে নির্দিষ্ট সময়ে দুধটা সংগ্রহ করতে হবে। এরপরে আমরা দেখছি গাভীর প্রস্তুত করা। গাভীর প্রস্তুত করা বলতে এখানে কি বোঝাচ্ছে, যেহেতু আমি গাভীর ওলান থেকে দুধ সংগ্রহ করবো, তাহলে আমার গাভীকে প্রথমে কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, কুসুম গরম পানি নিয়ে গাভীর যে ওলান আছে সেটা ভালো করে ধুয়ে মুছে দিতে হবে। তারপরে গাভীর হচ্ছে শরীরে যাতে ময়লা না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে, এবং গাভীকে যেখানে রাখা হবে সে আশেপাশটাও যাতে পরিষ্কার থাকে সেই দিকটাও আমাকে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা দেখছি গোয়ালার প্রস্তুতি। আমরা শুধু যে গাভীকে পরিষ্কার পরিচ্ছন্ন করব বা হচ্ছে গাভীর যে একটা প্রস্তুতি আছে তা কিন্তু না। গোয়ালা বলতে যিনি দুধ সংগ্রহ করবেন তারও কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তার হচ্ছে হাতের নখ হচ্ছে কাটা থাকতে হবে বা হাত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এছাড়া দেখা যাচ্ছে যে তার যে জামা কাপড় রয়েছে সেই জামা কাপড় পরিধান করবে সেটাও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আবার অনেকে কথা বলতে বলতে হয়তো কাশি দিচ্ছে, কফ থুতু ফেলছে বা হচ্ছে বেশি কথা বলছে, এই ধরনের কাজগুলো এড়িয়ে চলতে হবে। কারণ এতে করে কি হতে পারে, যেহেতু সে দুধ দহন করবে, এতে করে কিন্তু তার হচ্ছে এই যে হাঁচি কাশির জীবাণুটাও কিন্তু দুধের মধ্যে চলে যেতে পারে। তাই আমার গাভী পরিষ্কারের পাশাপাশি গোয়ালা যে আছে তার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও খেয়াল রাখতে হবে। এরপরে আমরা দেখছি দহনের জন্য পরিষ্কার পাত্র ব্যবহার করা। আমরা যে পাত্রে দুধটা সংগ্রহ করব সেটা কি করতে হবে, সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আমি যেদিন দুধ হচ্ছে সংগ্রহ করলাম, করার পরে দুধটা ওই পাত্রটা পরিষ্কার করতে হবে গরম পানি দিয়ে, ব্রাশ দিয়ে পরিষ্কার করার পরে কি করতে হবে, অবশ্যই সেটা পুকুর করে রাখতে হবে। পরের দিন আমি যখন দুধ সংগ্রহ করব বা গোয়ালা যখন দুধ সংগ্রহ করবে তখন কি করতে হবে, পরের দিন পর্যন্ত পুকুর করে থাকবে এবং শুকনা রাখতে হবে। এবং পরের দিন আবার যখন দুধ সংগ্রহ করা হবে তখন এটা পুকুর করা থেকে ঠিক করে নিয়ে এসে কি করতে হবে, দুধ সংগ্রহ করতে হবে। এরপরে আমরা দেখছি গাভীকে মশা মাছি মুক্ত রাখা।
গাভীর যখন দুধ সংগ্রহ করা হবে, গাভী যাতে ডিস্টার্ব ফিল না করে, মানে বিরক্ত বোধ না করে, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাছাড়া দুধ সংগ্রহ করতে গেলে দেখা যাচ্ছে যে গোয়ালা আছে তাকে কিন্তু বিপত্তির সম্মুখীন হতে পারে। এই জন্য আমাকে কি করতে হবে, গাভীকে যে জায়গাটায় আমি দুধ দহন করবো বা রাখবো সেই জায়গাটা যাতে মশা মাছি মুক্ত থাকে এবং গাভীর কোনো অস্বস্তি বোধ না হয়, সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। এর জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, সেই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরপর আমরা দেখছি দুধ দহনের জন্য গাভীকে উদ্দীপ্ত করা। উদ্দীপ্ত করা বলতে বোঝাচ্ছে আমি যেহেতু দুধটা গোয়ালা যখন সংগ্রহ করছে তখন তার আগে কি করতে হবে, হয় বাছুরকে দুধটা গোয়ালা থেকে দুধটা খাওয়াতে হবে, তখন বাছুর এই যে খাওয়ার ফলে কি হবে, কিছুক্ষণ পরে যখন বাছুরকে সরিয়ে ফেলা হবে তখন এই যে দুধের যে বেগটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। আর এক্ষেত্রে কৃত্রিম উপায় অনেক সময় করা যায়, হয়তো হাত দিয়ে গোয়ালা যে আছে সে ম্যাসাজ করতে পারে। ম্যাসাজ করলে কি হবে, সেক্ষেত্রেও কিন্তু গাভীর দুধ প্রবাহের প্রক্রিয়াটা কি হবে, উদ্দীপ্ত হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি দহনের সময় গাভীকে খাওয়ানো। এই যখন দুধ দহন করা হবে তখন গাভীকে কি করতে হবে, ব্যস্ত রাখতে হবে। ব্যস্ত রাখার জন্য কি করতে হবে, গাভীকে খাওয়াতে হবে। তো গাভীর হচ্ছে মুখের সামনে যে কোনো খাদ্য, সেটা হচ্ছে খড়কুটো বা ঘাস জাতীয় যে কোনো খাদ্য কি করতে হবে, গাভীর সামনে রেখে দিতে হবে। গাভী হচ্ছে এতে করে খাওয়ায় ব্যস্ত থাকবে এবং খুব সহজে গোয়ালা কি করতে পারবে, দুধ সংগ্রহ করতে পারবে। তাহলে আমরা দেখে নিলাম দুধ দহনের যে ধাপগুলো আছে, অবশ্যই একজন খামারিকে এই ধাপগুলো পর্যায়ক্রমে ফলো করতে হবে। এরপরে আমরা দেখছি দুধ দহন ও সংরক্ষণের কিছু সনাতন ও আধুনিক পদ্ধতি আছে। সনাতন পদ্ধতি বলতে পুরাতন কিছু পদ্ধতি আর আধুনিক কিছু পদ্ধতি রয়েছে। তো প্রথমে আমরা দেখছি যে দুধ দহনের কয়টা পদ্ধতি রয়েছে, দুইটা। তো সনাতন পদ্ধতি কোনটা, সনাতন পদ্ধতি হচ্ছে হাত দ্বারা যেটা দহন করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সনাতন পদ্ধতি। তো যখন আমি নরমালি আমার 2-3টা গরু থাকছে একটা খামারে, তখন কিন্তু হাত দ্বারা দহন করাটা অনেক হচ্ছে হয়তো ইজি, বাট আমার যদি একটা উন্নত জাতের গরু থাকে, আমি 15-20 লিটার দুধ হাত দিয়ে যদি গোয়ালা দহন করতে চাই, তাতে কিন্তু অনেক বেশি পরিশ্রমের বিষয় আর সময় সাপেক্ষ বিষয়। তো সনাতন পদ্ধতি যেটা আছে এটা অল্প গরুর ক্ষেত্রে আর সাধারণত দেশি গরুর ক্ষেত্রে এই পদ্ধতিটা ইউজ করা হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে গাভীর হচ্ছে ওলান থেকে দুধ সংগ্রহ করার সময় প্রথমে হয়তো সামনের হচ্ছে পাট থেকে সংগ্রহ করলে পরে পিছনের পাট থেকে অথবা ক্রিস ক্রস করেও অনেক সময় কি করতে পারে, অনেক সময় দুধ সংগ্রহ করতে পারে। এরপরে আমরা দেখছি যে আধুনিক পদ্ধতি, এটা হচ্ছে যন্ত্রের সাহায্যে। এরপরে একটা ছবি আছে, ছবি দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সনাতন পদ্ধতি কি করছে, সনাতন পদ্ধতিতে হাত দিয়ে গোয়ালা হচ্ছে দুধ সংগ্রহ করছে। আর এখানে আধুনিক পদ্ধতিতে এখানে কিছু কাপ লাগানো দেখছো, এটাকে টিট কাপ বলা হয়। এই টিট কাপ গুলো কি করা হয়, গাভীর গলানে সংযুক্ত করে মেশিনের মাধ্যমে কি করা হয়, দুধ সংগ্রহ করা হয়। যেহেতু খামারের বাণিজ্যিক ভিত্তিতে করবে, তার সময় সাশ্রয় করা এবং হচ্ছে লোকবল সাশ্রয় করাটা কিন্তু জরুরি। এর জন্যই বড় বড় যেগুলো খামার আছে সেখানে কিন্তু এই আধুনিক পদ্ধতিটাই প্রেফার করা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হাত দিয়ে কি করছে, দুধ সংগ্রহ করছে। এখানে সরিষার তেল দেখতে পাচ্ছ, যেহেতু হাত দিয়ে দুধ সংগ্রহ করে তো সেই ক্ষেত্রে অনেকক্ষণ হচ্ছে প্রেসার ক্রিয়েট করা হাতে অনেক সময় পসিবল হয় না। তো হচ্ছে তেলটা যখন ইউজ করে তখন ওটা কি হয়ে যায়, অনেকটা সহজসাধ্য হয়ে যায়। এরপরে আমরা দেখছি দুধ তো আমরা সংগ্রহ করলাম, কিন্তু দুধ কি করতে হবে, আমাদের তো সংরক্ষণ করতে হবে। তাহলে এই সংরক্ষণ করারও কিন্তু কি রয়েছে, সনাতন পদ্ধতি রয়েছে, আবার আধুনিক পদ্ধতি রয়েছে। তো সনাতন পদ্ধতি এই যে এখন আমরা দেখি দুধ সংরক্ষণটা আগে কি বলছে যে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত দুধকে কি করতে হবে, জীবাণুমুক্ত রাখতে হবে। সেই যে প্রক্রিয়াটা সেটাকে আমরা কি বলছি, দুধ সংরক্ষণ। সনাতন পদ্ধতির মধ্যে আছে তোমার 4 ঘন্টা পর দেখা যাচ্ছে 20 মিনিটের উপরে হচ্ছে দুধটা ফুটিয়ে দীর্ঘ সময় পর্যন্ত রাখা যাচ্ছে। এটা হচ্ছে সনাতন পদ্ধতি যেটা। তাহলে এটা দিয়ে দেখা যাচ্ছে সনাতন পদ্ধতিতে খুব বেশি যে সময় লং টাইম প্রসেসে যে রাখা যাবে তা কিন্তু না। তো এই জন্য সনাতন পদ্ধতিতে অল্প সময়ের জন্য আমরা সংরক্ষণ করতে গেলে ঠিক আছে, কিন্তু আমি যখন অনেক দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে চাইবো আর আমার দুধের পরিমাণটাও যখন আমার গাভীর বেশি হবে, আমি কতগুলো দুধ দেখা যাচ্ছে যে আমার যে ক্রেতা আছে তার কাছে পৌঁছাতে কিন্তু দুধটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কিন্তু আর্থিকভাবে কি হবে, খামারি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমার কি করতে হবে, সেই ক্ষেত্রে এই যে দুধের যে আধুনিক পদ্ধতি আছে সেটা কিন্তু অনেক বেশি মানে গ্রহণযোগ্য। তো আধুনিক পদ্ধতির মধ্যে আছে একটা রেফ্রিজারেটরে রাখা, আমরা নরমালি যেটা রাখতে পারি। তো রেফ্রিজারেটর নরমালি দেখা যাচ্ছে যে রাখা যাচ্ছে অল্প সময়ের জন্য। আবার ডিপ ফ্রিজে কি করা যাচ্ছে, ডিপ ফ্রিজে দেখা যাচ্ছে যে নরমালের চেয়ে অনেক বেশি দিন রাখা যাচ্ছে। কিন্তু আমরা জানি যে উচ্চ তাপ আর নিম্ন তাপ এই দুটাতে কিন্তু জীবাণু কি হতে পারে না, অ্যাক্টিভ হতে পারে না।
বা কার্যকারিতা দেখায় না, এই জন্য ফ্রিজে রাখাটাও একটা প্রসেস। আরেকটা তোমরা দেখতে পাচ্ছ যে দুধ পাস্তুরীকরণ। পাস্তুরীকরণ দুধের সাথে তোমরা অনেকেই পরিচিত ম্যাক্সিমামে। আমরা হচ্ছে দেখা যায় যে প্রাণ, ফ্রেশ, এরকম আরং সহ বিভিন্ন কোম্পানি কি করে থাকে, দুধ খেয়ে থাকি না, যে তরল দুধটা থাকে প্যাকেটে, সেটাই আসলে পাস্তুরীকরণ দুধ। তো লুই পাস্তুর নামক একজন হচ্ছে বিজ্ঞানী, উনি কি করেছিলেন, উনি বুঝলেন যে স্ট্রেপ্টোকক্কাই নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা কি করে দুধের যে ল্যাকটিক অ্যাসিড আছে সেটাকে কার্যকরী করে এবং দুধটাকে কি করে টক করে দেয় বা নষ্ট করে দেয়। তো সেই ক্ষেত্রে তিনি এই কি করলেন, এই যে দুধকে যাতে জীবাণু মুক্ত রাখা যায় বা এটার জন্য তিনি একটা প্রসেস দেওয়া করলেন, আবিষ্কার করলেন। সেটা তার নাম অনুসারে বলা হয় যে পাস্তুরাইজেশন বা পাস্তুরীকরণ বলা হয়। তো পাস্তুরীকরণে তোমরা দেখো যে দুধে উপস্থিত যে জীবাণু এনজাইম আছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি 145 ডিগ্রি ফারেনহাইট বা 65.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করতে হবে 30 মিনিট সময়কাল ধরে। আর যদি আমি হচ্ছে 162 ডিগ্রি ফারেনহাইট এবং 72.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এটাকে তাপ দেই, তাহলে কি করতে হবে 15 সেকেন্ড সময়কাল পর্যন্ত এটাকে উত্তপ্ত করতে হবে। তাহলে পাস্তুরাইজেশনটা মূলত হচ্ছে কি নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দুধকে কি করতে হবে জীবাণু মুক্ত করাটাই হচ্ছে পাস্তুরাইজেশন। এখন আমরা দেখছি যে পারিবারিক খামারের একটা নথিপত্র আছে। এখানে আমার একটা পারিবারিক খামার আছে বা একটা কৃষকের পারিবারিক খামার আছে, তাকে কি করতে হবে, তাকে অবশ্যই যেহেতু সেটা বাণিজ্যিক ভিত্তির উপর ডিপেন্ড করে আমি একটা খামার তৈরি করেছি, একটা বাণিজ্য বা অর্থ সংক্রান্ত বিষয় রিলেটেড, আমাকে কি করতে হবে সেটার আয় ব্যয় হিসাব থেকে খরচ সবকিছু একটা নথিপত্রে লিপিবদ্ধ করতে হবে। তো লিপিবদ্ধ যখন করতে যায় তোমরা দেখো যে তখন একটা ডেমো দেওয়া আছে যে কিভাবে আসলে একজন খামারি তার এই যে খামার সংক্রান্ত তথ্য এগুলো কিভাবে লিপিবদ্ধ করবে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে পারিবারিক খামারে কি করেছে একটা নাম রেখেছে। তো নামটা দিতে হবে, মালিকের নাম দিতে হবে, তারপরে কি করতে হবে ঠিকানা দিতে হবে, যে সে তার খামারটা যে জায়গায় আছে সেই জায়গাটা কি করতে হবে ঠিকানা দিতে হবে। এরপরে তোমরা দেখছো পারিবারিক খামারের মোট জমির পরিমাণ এখানে দেওয়া আছে, জমির ধরন দেওয়া আছে, যে উঁচু জমি কতটুকু, মাঝারি জমি কতটুকু, পুকুর কতটুকু, মৎস্য খামার। মানে একটা পারিবারিক খামারে যদি দুগ্ধ খামার যদিও নিয়ে আলোচনা করছিলাম, এখন আমরা আলোচনা করছি আসলে পারিবারিক খামারের পুরো টোটাল বিষয়টা নিয়ে নথিপত্র। তো আমার একটা খামারে তো অনেক ধরনের দুগ্ধ খামারের বাহিরেও কি থাকতে পারে, দুগ্ধ খামারের বাহিরেও মৎস্য খামার, সবজি খামার, মুরগি খামার সবই থাকতে পারে। তো তার যদি আদার্স আরো খামার থাকে সেগুলোর যে ইনফরমেশন আছে জমির পরিমাণ সেটাও কিন্তু ইনক্লুড করতে হবে। আর যদি একটা খামার থাকে শুধুমাত্র হয়তো দুগ্ধ খামার বা মৎস্য খামার থাকলো, সেই ক্ষেত্রে কি করতে হবে সেটাতে শুধু ইনক্লুড করলে হবে। তো আমরা দেখলাম যে একজন খামারের কি হচ্ছে যে খামারের যে খামার সংক্রান্ত যে তথ্য আছে সেগুলো আমরা কি করতে পারি, সেগুলো আমাকে অবশ্যই একটা নথিপত্রে সেটা হচ্ছে লিপিবদ্ধ করতে হবে। লিপিবদ্ধ করতে গেলে আমাকে কি কি ইনফরমেশন দিয়ে লিপিবদ্ধ করতে হবে সেটা আমরা দেখে নিলাম। এখন দেখো খামার উৎপাদনে আয় ব্যয়ের হিসাব। এই যে আমি খামার হচ্ছে তৈরি করলাম, খামারে কিন্তু একটা আয় ব্যয় দুটার একটা হিসাব রাখতে হবে। তো সেই হিসাবগুলো দেখা যাচ্ছে দুই ধরনের আয় ব্যয় হিসাবের মধ্যে দুই ধরনের হচ্ছে আয় আছে, ব্যয় আছে। একটা হচ্ছে স্থায়ী খরচ আর একটা হচ্ছে চলমান খরচ। স্থায়ী খরচ কি, স্থায়ী খরচ থেকে তোমরা কিছুটা অনুমান করতে পারছো। স্থায়ী খরচটা অবশ্যই সেটা হবে যেটাতে কি করছি আমি একটা খামারের জন্য কি করলাম জমি হচ্ছে কিনলাম, তারপরে আমার দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে খামার স্থাপনের জন্য কি করলাম একটা ঘর তৈরি করলাম। এই যে জিনিসগুলো কি হবে প্রতিদিন চেঞ্জ করতে হচ্ছে না বা নির্দিষ্ট সময় পর পর চেঞ্জ করতে হচ্ছে না, সেগুলো কিন্তু স্থায়ী, সেগুলোর পিছনে যে খরচ হচ্ছে সেটাকে আমরা কি বলছি স্থায়ী খরচ। তাহলে দেখো প্রাথমিকভাবে খামার স্থাপনে জমি, ঘর, ব্রুডার যন্ত্র, খাদ্যের পাত্র, ড্রাম, বালতি এইগুলো বাবদ যে খরচ হচ্ছে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি স্থায়ী খরচ। এখন দেখো স্থায়ী খরচ আমরা জেনে নিলাম, যেটা চলমান খরচ, চলমান থেকে আমরা বুঝতে পারছি রানিং সবসময় এটা চলতেই থাকবে। এটা কিন্তু প্রতিদিনও হতে পারে, দুদিন পর পরও এই খরচটা হতে পারে। তো এই খরচটা যেহেতু খামার স্থাপনের পর থেকে কিন্তু শেষ পর্যন্ত এটা চলতেই থাকবে। এর মধ্যে দেখো কি কি রয়েছে, যে দৈনন্দিন যে খরচ আছে তার মধ্যে মুরগির খামার যদি হয় সেক্ষেত্রে মুরগি কি হবে, মুরগির হচ্ছে খাবারের যে খরচ আছে সেইটা, তারপরে মুরগির যে হচ্ছে বিদ্যুৎ হচ্ছে খরচটা লাগছে মুরগির খামারে সেইটা, টিকা, ঔষধ। তাহলে এইগুলো সবকিছু কিন্তু আমার হচ্ছে চলমান খরচ। আমি যেহেতু একটা মুরগির খামারের উদাহরণ টানলাম, এই জন্য মুরগির খামারে কি কি লাগতে পারে সেটা দিয়ে তোমাদের চলমান খরচের বিষয়টা বুঝিয়ে দিলাম।
তাহলে আমাদের যদি দেখতেছি যে স্থায়ী খরচ আর চলমান খরচ এটার যদি কি আসে, যে কাকে বলে বা সংজ্ঞা আসে, তাহলে কি তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে লিখতে পারবে। আমরা এতক্ষণ পারিবারিক দুগ্ধ খামার করলাম, আর করলাম কি একটা খামারে কিভাবে আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করা যায় বা কি কি খরচ রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম। তো আমরা এখন দেখে নিই যে এখান থেকে যে মূল্যায়নের প্রশ্নগুলো রয়েছে সেই মূল্যায়নের প্রশ্নগুলো তোমরা পারো কিনা, তোমরা নিজে নিজে চেষ্টা করে দেখো। প্রথমে রয়েছে কি পারিবারিক দুগ্ধ খামার কি। আমি কিন্তু প্রথমে আলোচনা করেছি পারিবারিক দুগ্ধ খামার কি, যখন কি করা হচ্ছে পরিবারের সবার সংশ্লিষ্টতায় বাণিজ্যিক ভিত্তিতে দুগ্ধ খামার তৈরি করা হচ্ছে বা গাভী লালন পালন করা হচ্ছে, সেটাকে আমাদের বলছে কি পারিবারিক দুগ্ধ খামার। দুগ্ধ দোহন কি, আমি এটাও আলোচনা করেছি। দুগ্ধ দোহনটা হচ্ছে গাভীর ওলান থেকে দুধ সংগ্রহের যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলছি দুগ্ধ দোহন। দুধ পাস্তুরিকরণ কি, এটা আমরা আলোচনা করেছি। পাস্তুরিকরণটা হচ্ছে কি একটা নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দুধের যে এনজাইম আছে এবং হচ্ছে যে জীবাণু আছে সেটাকে কি করা, সেটা যে থেকে দুধকে হচ্ছে যাতে নষ্ট না হয় সেটা থেকে রক্ষা করার জন্য যে ব্যবস্থাটা গ্রহণ করা হয় সেটাকে বলা হচ্ছে কি দুধ পাস্তুরিকরণ। এরপরে আমরা স্থায়ী খরচ। স্থায়ী খরচটা হচ্ছে যে ঘর নির্মাণ, জমি সংগ্রহ থেকে শুরু করে অন্যান্য যে খরচগুলো রয়েছে, যেটা হচ্ছে স্টিল হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় চেঞ্জ হচ্ছে না, এই খরচটাকে আমরা কি বলছি স্থায়ী খরচ বলছি। আর সাধারণত কয়টি পদ্ধতিতে দুগ্ধ দহন করা হয়, সাধারণত দুইটি পদ্ধতিতে করা হয়, একটা হচ্ছে সনাতন আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। আগামী দিন তোমাদের এই টপিকের উপর, এই দুটো পরিচ্ছেদের উপরে কি আছে টপ টেস্ট আছে, বাসার সবাই ভালোভাবে টপ টেস্ট দিবে আর আমাদের হোয়াটসঅ্যাপে যে সলিউশনটা যাচ্ছে সেই সলভ দেখে অবশ্যই মিলিয়ে নিবে। করোনাকালীন এই সময়ে সবাই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। শুধুমাত্র যে স্বাস্থ্যবিধি মেনে চললে হবে তা না, অবশ্যই এর পাশাপাশি কি করতে হবে, আমাদের এই যে হাত ধোয়া বা অন্যান্য যে বিষয়গুলো আছে মাস্ক পরা, এগুলোর পাশাপাশি আমাদের অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। পুষ্টিকর খাবার খেয়ে আমাদের কি করতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিটা বাড়াতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।